আসসালামু আলাইকুম। আরএস বাংলা নিউজ 24-এ আপনাদের স্বাগতম। সঙ্গে আছি আমি মোহাম্মদ রেজাউল হাওলাদার। প্রথমে আসি রাজনৈতিক সংবাদ। শিরোনামটি হলো সেনাপ্রধান ও জামাত আমিরের গোপন বৈঠক। কী আলোচনা হলো পর্দার আড়ালে? আপনারা জানেন, জামাত একটি সুদক্ষ, সুপরিকল্পিত এবং ইসলামিক একটি দল। তারা যে পদে পদে পদক্ষেপগুলো নেয়, যা তাদেরকে কন্ট্রোল করা যে কোনো বড় রাজনীতিবিদদের পক্ষে খুবই কঠিন। এটা হারে হারে টের পেয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবং বর্তমানে যে বিএনপির নেতাকর্মীরা যেভাবে জামাতের এই ছোট্ট দলটিকে ভয় পাচ্ছেন এবং ফেসবুক, টুইটার, ইউটিউবে যেভাবে জামাতকে নিয়ে আলোচনা ও চুলচেরা বিশ্লেষণ হচ্ছে, তা সত্যি অকল্পনীয়। দেখেন, স্বাধীনতার পর থেকে জামাত একটি ভঙ্গুর ও বিপর্যয় একটি দলের নাম হলো জামাত। কেননা যখন বাংলাদেশ ও পাকিস্তান ডিভাইডেড হয়ে যায় 1971 সালের পর থেকে, এই দলটা একটা ভঙ্গুর অবস্থায় পৌঁছেছে। তখন আবার শেখ মুজিবুর রহমান সবাইকে যখন সাধারণ ক্ষমা করে দেয়, এই দলটি আবার পুনরুজ্জীবিত হওয়ার চেষ্টা করে এবং আস্তে আস্তে পুনরুজ্জীবিত হয়। এখন আমরা কেন এই প্রসঙ্গগুলো আলোচনা করব? কারণ আছে। যদি আপনারা ভিডিওটি স্কিপ করেন তাহলে কিছুই বুঝতে পারবেন না। সম্পূর্ণ ভিডিওটা আপনার দেখা লাগবে এবং আপনার মতামত আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। যে কোনো মতামত আমরা শিরোধার্য হিসাবে মনে করব। এখন কথা হলো এই জামাতের অবস্থান। দেখেন, জামাত যখন স্বাধীনতার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সবাইকে সাধারণ ক্ষমা করে দেয়, তখন থেকেই তারা কোচনটা শুরু করে দেয়। এরপর যে কোনো কারণবশত যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে উচ্ছেদ করে বাংলাদেশের সামরিক বাহিনীরা, অর্থাৎ মেজর ডালিমের কথা এবং আরও অনেক আর্মির কথা আপনারা শুনেছেন, যে বঙ্গবন্ধুকে তারা স্টেপ আউট করে দেয়, অর্থাৎ হত্যা করে। এটা ছিল কোন ঘটনা? সে ঘটনায় আমরা আসবো না, কেননা আমরা এখানে জামাতের কথা বলতেছি। এরপরই বাংলাদেশের দায়িত্বভার কে নেবে? তখন আসে বাংলার একজন সৎ ব্যক্তি এবং সৎ সাহসী এবং বাংলাদেশকে সে প্রচুর ভালোবাসে, যার নাম মেজর জিয়াউর রহমান। তিনি কিন্তু একটা সাচ্চা বাঙালি আমরা বলতে পারি, কেননা যদিও তিনি উর্দু ভাষায় ছিলেন, বাংলা বুঝতেন না, কিন্তু তিনি বাংলাদেশকে খুব ভালোবাসতেন এবং সৎ ছিলেন, এটা 100%। আর এই কথার বিরোধিতা যারা করবে তাদের আমি ভালো চোখে দেখব না, কেননা যেটা সত্য, আমি এই ভিডিওটা করি এই জন্যই, আমি সত্য উদ্ঘাটন করার জন্য আমি এই ভিডিওগুলো করি, রাজনৈতিক বিষয়ে আলোচনা করি। এখন আমরা বাংলাদেশে এখনও প্রায় 60% লোক এই জিয়াউর রহমান আদর্শকে বুকে লালন করে, বিএনপিকে ভালোবাসে। এটা কিন্তু কথা বাস্তব। একদম রিক্সাওয়ালা থেকে শুরু করে সমাজের টপ পর্যন্ত এই জিয়াউর রহমান আদর্শকে ভালোবেসে তারেক রহমানকে বা বিএনপিকে সাপোর্ট করে। এটা কিন্তু চারটেখানি কথা না, এটা কিন্তু অবাস্তব কোনো কথা না। আপনারা একটা রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করবেন, বলবে আমি জিয়াউর রহমানকে ভালোবাসি, তাই আমি বিএনপি করি। আসলে
এটাও একটা ভাগ্যের ব্যাপার। এখন আসি আমরা জামাতের কাছে ফিরে আসি। এরপরই যখন জিয়র রহমান তাকে বিদেশি চালে হত্যা করা হয়, অর্থাৎ তাকে ব্রাশ ফায়ার করে উড়িয়ে দেওয়া হয়। অনেকে ধারণা করেন যে তার লাশটিও পাওয়া যায়নি, ছিন্ন ভিন্ন হয়ে যায়। এটা খুব দুঃখজনক। এই দুটি বড় বড় নেতা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বাংলাদেশের সৎ নেতা জিয়র রহমান, এই দুজন ব্যক্তি বাংলাদেশ থেকে হারিয়ে যায়। সত্যি একটা দুঃখজনক, অকল্পনীয় একটা ক্ষতি, যা কখনো আর পূর্ণ হবে না। এখন এরপর যখন দায়িত্বভার এরশাদ তিনি বাংলাদেশের দায়িত্বভার গ্রহণ করেন, তিনি জোর করে আরও কিছুদিন ক্ষমতায় থাকার জন্য চেষ্টা করেন। তখনই তাকে পদবি দেওয়া হয় স্বৈরশাসক। আপনারা জানেন, এরশাদের আমলে স্বৈরশাসক স্টেপ আউট করার জন্য ছাত্ররা মাঠে নেমেছিল এবং মৃত্যুবরণ করেছিল, যার তারপরই এরশাদ কাকা সরে যায়। আর এবং এই এরশাদকে সরানোর প্রধান কারিগর হয়েছে জামাত এবং আওয়ামী লীগ। তখন জামাত আওয়ামী লীগের সাথে একাত্মবদ্ধ হয়ে, অর্থাৎ শেখ হাসিনা কিন্তু বাংলাদেশে আসতে পারতো না। এই জামাতের কারণে কিন্তু বাংলাদেশে তারা আসছে এবং বাংলাদেশের রাজনীতি করছে। এই স্বৈরাচারিতও করেছে 17 বছর। এটা আপনারা দুঃখ নেবেন না, আমি যেগুলো সত্য কথা বলি। আপনারা অবশ্যই আওয়ামী লীগকে ভালোবাসতে পারেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, এবং আরেকজন বিএনপি ভালোবাসতে পারে, সেটাও তার ব্যক্তিগত ব্যাপার। আরেকজন জামাতকে ভালোবাসতে পারে, এটাও তার অধিকার আছে। তারপর যখন আওয়ামী লীগের হয়তোবা কিছু ভুলভ্রান্তি বা জামাতের কিছু ভুলভ্রান্তি, কারো সাথে কারো বনবিনা না হওয়ার কারণে দুইটা দল আবার ডিভাইডেড হয়ে যায়, দুই থেকে। এরপর আবার যখন বিএনপির সাথে একাত্মভুক্ত হয়, তখন কিন্তু বিএনপি বিশাল আকার একটা ধারণ করেছিল ইসলামিক একটা দল পেয়ে, অর্থাৎ তাদের মান মর্যাদা অনেক বৃদ্ধি পেয়ে গেছে আওয়ামী লীগ থেকে, শেখ হাসিনার থেকে অনেক বৃদ্ধি পাওয়ার পর যখন তারা বিএনপি সরকার পরিচালনা করে এই জামাতকে নিয়ে, তখন বিএনপি জামাতকে ধরাস হওয়ার বাইরে চলে যায়। এরপর আবার যখন শেখ হাসিনা কোনো ক্রমে ক্ষমতায় আসে, তখন ফখরুদ্দিন ট্রাম্প ছিল। ওই সময় যে কোনো একটা মেসাকার পরিস্থিতি করে বাংলাদেশকে, যখন শেখ হাসিনার হাতে ক্ষমতা দিয়ে যায়, এরপরই নেমে আসে বাংলার আকাশে সেই কালো ছায়া। আপনারা দেলোয়ার হোসেন সাঈদীর একটা বক্তব্য শুনেছিলেন যে বাংলার আকাশে আমরা ঘনীভূত এক মেঘ দেখতেছি, এই মেঘ যদি বাংলাদেশকে ঘনীভূত করে ফেলে, গ্রাস করে ফেলে, তাহলে বাংলাদেশের কপালে খুব দুর্বিষহ দুঃখসহ নানা বিপর্যয় নেমে আসবে। এটা কিন্তু কথাটা বাস্তব, কিন্তু সেই কথাগুলো ফলস। এবং এই মেঘ যখন কেটে যাবে, তখন বাংলার আকাশ সতেজ হয়ে যাবে। এর অর্থ হলো বাংলাদেশকে কিন্তু ভারতের একটা গোলামের পিঞ্জিরে বন্দি করতে চেয়েছিল শেখ হাসিনার মাধ্যমে। এটা সত্য বা মিথ্যা, এটা আপনারা সত্য এর প্রমাণ পাবেন। দেখেন, আব্রাহা নামের একটি ছেলে, তিনি একটা পোস্ট করেছেন যে আমরা ফারাক্কার পানির বাঁধ ন্যায্য হিস্সা পাচ্ছি না, আর আমরা ভারতের সমস্ত কিছু দিয়ে দিতে রাজি, তার মানে ট্রানজিটগুলো এগুলো। এই কথা যখন পোস্ট দেয়, তখন তাকে কিন্তু মেরে ফেলে। এরা ভারতীয় এজেন্ট ছিল, যদিও বাংলাদেশে লোকও ছিল। এবং ওই আব্রাহামের
মৃত্যুর যারা হত্যা করেছিল তাদেরও ফাঁসি হবে, কিছুদিন রায়ও দেওয়া হয়েছে। আমরা আলহামদুলিল্লাহ খুশি হয়েছি। এবার আসি সেই জামাতের কথা। এরপর জামাত এবং বিএনপি আবার একটা দূরত্ব তৈরি হয় শেখ হাসিনার এই 17 বছরে। এর ভিতর ভারতীয় এজেন্টেরা চলে আসে, ররা চলে আসে, বাংলাদেশে একটা বিশৃঙ্খলা পরিস্থিতির সৃষ্টি করেছে। আপনারা দেখেছেন 5ই মে আগস্টের সময় বাংলাদেশের সাধারণ মানুষের উপর যেভাবে গুলি করা হয়েছে পুলিশকে, তা পুলিশরা যেভাবে গুলি করছে সাধারণ মানুষের উপর, তা সত্যি একটা দুঃখজনক ব্যাপার। এবং অনেক পুলিশও মারা গেছে সাধারণ মানুষের উপর, অনেক থানা জ্বালিয়ে দেওয়া হয়েছে। কিন্তু এই প্রধান পরিকল্পনাকারী কারা জানেন? এটা সত্য সবার সামনে চলে আসে, চাপা থাকে না, জামাত। এই জামাতের কারণে আজ বাংলাদেশ মুক্ত হয়েছে। আর এই শেখ হাসিনা এতদিন এটা বুঝতে পারে নাই। যখন বাংলাদেশ থেকে পালিয়ে যায় তখন বুঝছিল কী ভুলটা তারা করেছিল। অর্থাৎ জামাতকে তারা জ্বালিয়ে পুড়িয়ে প্রায় শেষ করে দিয়েছিল। বা জামাতের যে বড় বড় নেতাগুলো আছে, অনেকের মিথ্যা অপবাদ দিয়ে তাদের ফাঁসি দেওয়া হয়েছে। এর প্রধান উদাহরণ হলো দেলার হোসেন সাঈদী। তিনি কিন্তু যুদ্ধ অপরাধী ছিলেন না। যারা সাক্ষী দিয়েছে তারা কিন্তু বেরিয়ে আসছে সামনে। অর্থাৎ এ থেকে প্রমাণিত হয় সেই ট্রাইব্যুনাল ছিল মিথ্যাবাদীদের একটা ট্রাইব্যুনাল, যা সারা বিশ্বের মানুষ এখন হারে হারে টের পেয়েছে। তাদেরকে মেরে ফেলার পর যখন জামাত ফুঁসে ওঠে, অর্থাৎ তাদের পরিকল্পনা ছিল সুদক্ষ এবং সুন্দর। একের পর এক পরিকল্পনা করতে থাকে একদম গভীর থেকে। কেউই বুঝতেই পারে নাই যে জামাতের এতটা ক্ষমতাবান হয়ে এত বড় সরকার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্টেপ আউট করে দেবে বাংলাদেশ থেকে। দেলার হোসেন সাঈদীর সেই কথাটাই আজকে প্রমাণিত হলো। অন্যায় অত্যাচার করতে করতে এমন একদিন আসবে বাংলাদেশ থেকে তোমাদের পালিয়ে যেতে হবে এই বাংলাদেশের মানুষের কারণে। সেই দেখাটা পেয়ে গেল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখন আসি আবার জামাতের প্রসঙ্গে। এখন জামাত এবং বিএনপির ভিতরে একটা যে দূরত্ব তৈরি হয়েছে, এই দূরত্ব সত্যি কোন দিকে মোড় নেই তা বাংলাদেশের জনগণই জানে। তবে আমার মনে হয় জামাত যেভাবে চুপচাপ এবং নীরবে কাজ করে যাচ্ছে, একমাত্র কোনো রাজনৈতিক দলের সাথে তারা কিন্তু বৈঠক করে নেই। গোপন বৈঠক করেছে শুধু প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে এবং সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সাথে। গোপন বৈঠকের পর জামাত একদম চুপচাপ, কোনো কথা বলে না। এই নীরবতা দেখে বাংলাদেশের সাধারণ মানুষ ভয়ে কাঁপছে। অর্থাৎ কি হতে যাচ্ছে, মানে ভয় কাঁপছে বলতে আমি বোঝাতে চাই, অর্থাৎ তারা অনেক লোক জামাত বিএনপির সাথে ডিবেট হওয়ার জন্য অসন্তুষ্ট প্রকাশ করেছেন এবং অনেক লোক জামাতকে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং অনেক ভালোবাসা শুরু করে দিয়েছে। এর প্রধান কারণ গেল বন্যায় আপনারা দেখেছেন জামাত যেভাবে ভূমিকা পালন করছে, এবং এই 5ই আগস্টের পর প্রায় 7, 8, 9 মাস থেকে জামাতের কোনো স্ক্যান্ডেল নেই, যা বিএনপির আছে, যেটা সত্যি কথা। অর্থাৎ জামাতের বিরুদ্ধে কোনো চাঁদাবাজির মামলা নেই, ডাকাতির মামলা নেই, রাজধানীর মামলা নেই, জমি দখলের মামলা নেই, কোনো কিছুর মানে খারাপভাবে কোনো নেগেটিভিটি জামাত দলের নেই। এখানেই সাধারণ মানুষের ভয় এবং মাথা ব্যথার কারণ। সাধারণ মানুষ চায় জামাত বিএনপির সাথে মিলে একাত্রে নির্বাচন করবে, এবং জামাত আর বিএনপি তাদের কি ধারণা তা আমরা জানি না। তবে আমি মনে করি দুই দল যদি একাত্রে নির্বাচন করে, সত্যি বাংলাদেশ একটা শক্তপোক্ত স্থানে পৌঁছে যাবে। তবে এই দুই দলের প্রতি সম্মান প্রদর্শন করে
এবং বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাক এই আশা ব্যক্ত করে এবং বাংলাদেশের সকল মানুষের মঙ্গল কামনা করে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, কেননা আপনাদের জন্যই আমার এই পরিশ্রম। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তবে এই বৈঠকের সত্যতা পুরোপুরি প্রকাশ না হলেও যে উত্তেজনা ছড়িয়েছে তা রাজনীতিতে বড় মোড় ঘুরিয়ে দিতে পারে। 2025 সালে নির্বাচন ঘিরে অনেক কিছুই বদলাতে পারে, আর সেই প্রতিটি পরিবর্তনের সাথেই থাকুন আমাদের RS বাংলা নিউজ 24। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, সাবস্ক্রাইব করুন আর শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।